রবীন্দ্রনাথ লিখেছিলেন, প্রতিধ্বনি কাছে গেলে মিলাইয়া যায়। কিন্তু গতকাল হাইকোর্টের যে রায় আমরা দেখিয়েছি তার প্রতিধ্বনি মিলিয়ে গেল না, বরঞ্চ জোরালোভাবে আজকে একেবারে নতুন করে আছড়ে পড়ল। আজ মামলাকারী আইনজীবীদের একটা অংশ বলছেন, শুধু 2016 সালের প্যানেল বাতিল হয়েছে তা নয়, বাতিল হয়ে গেছে পুরনো সমস্ত ওএমআরও, তাই নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ করতে হবে। আরেকটা অংশ বলছেন, পুরনো ওএমআর পুনর্মূল্যায়ন করেই এই নতুন করে নিয়োগ করা হবে। ফলে রায়ের একদিন পরেও যোগ্যরা আদৌ তাদের চাকরি ফিরে পাবেন কিনা, কিভাবে ফিরে পেতে পারেন, তা নিয়ে কিন্তু দ্বন্দ্ব থাকছে। আর এই দ্বন্দ্ব নিয়েই আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন। বেলাগাম দুর্নীতির ধাক্কায় চাকরি গেল যোগ্যদেরও। পুরনো ওএমআর শিট পুনর্মূল্যায়ন হবে না, ফের নতুন করে পরীক্ষা নিতে হবে এসএসসিকে। হাইকোর্টের রায়ের ব্যাখ্যা মামলাকারী আইনজীবীদের একটা অংশে। যোগ্য প্রার্থীদের চাকরি যাওয়ার দায় কেন নেবে না সরকার? দ্বিতীয় প্রশ্ন। 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। বয়সসীমা পেরিয়ে গেলে নতুন করে পরীক্ষায় বসা যাবে না, রায়ের ব্যাখ্যা আইনজীবীদের একাংশের। পুরনো ওএমআরের ভিত্তিতেই হবে ফের মূল্যায়ন, বলছেন আরেকটা অংশ। বিচারপতিরা বারবার চাওয়া সত্ত্বেও কেন এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিল না আদালতে? সব থেকে বড় প্রশ্ন এটাই। তৃতীয় প্রশ্ন। হাইকোর্টের রায় তৃণমূল সরকারের মুখোশ খুলে দিয়েছে। এতে বিজেপির ষড়যন্ত্র কোথায়? রাজ্যে এসে মমতার আক্রমণের জবাব অমিত শাহ। বিজেপির কথায় চাকরি বাতিল, ফের বললেন মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতি তাহলে এবার এই ভোটের সব থেকে বড় ইস্যু? চতুর্থ প্রশ্ন। শিক্ষা দফতর আলাদা, এসএসসি আলাদা, ভুল যে কেউ করতে পারে, সবটা আমি করি না। হাইকোর্টের রায়ে মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়ে সিবিআই জেরার নির্দেশের পরদিনই বললেন মুখ্যমন্ত্রী, সব দায় মুখ্যমন্ত্রীর, বলছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার সিদ্ধান্তের দায় কি এড়াতে পারেন মুখ্যমন্ত্রী? পঞ্চম প্রশ্ন। খাদ্য দফতরের এসআই পদে নিয়োগের পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের অভিযোগ। গোটা নিয়োগ প্রক্রিয়ার ওপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। কেন বারবার সরকারি নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠছে, আর এবারও উঠল? ষষ্ঠ প্রশ্ন। মানুষ 8 ঘন্টা শান্তিতে নিজেদের উৎসব পালন করতে না পারলে এই মুহূর্তে ভোটের কোনো দরকার নেই। পিছনে হোক বহরমপুরের ভোট। রামনবমীর মিছিলে অশান্তি নিয়ে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি। কিন্তু এর পরেও কি হুঁশ ফিরবে পুলিশ আর প্রশাসনে? তবে আজ শুরুতেই আপনাদের দেখাবো গতকালের রায়ের কি ব্যাখ্যা দিচ্ছেন আইনজীবীরা। আবার বলছি, দুটো পরস্পর বিরোধী ব্যাখ্যা পাওয়া যাচ্ছে, দুটোই সমানভাবে রাখবো আপনাদের সামনে। দেখুন। এসএসসি সমস্ত চাকরিহারা প্রার্থীদেরই কি নতুন করে পরীক্ষা দিতে হবে, নাকি পুরনো ওএমআর এর পুনর্মূল্যায়ন করে যোগ্যদের চাকরি দেওয়া হবে? এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশ নিয়ে মামলাকারী আইনজীবীদের পরস্পর বিরোধী দুটি ব্যাখ্যা উঠে আসছে। মামলাকারী আইনজীবীদের একটা অংশ বলছেন, 25,753 জনের চাকরি বাতিল বা 2016 সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করা নয়, পুরনো ওএমআর গুলো বাতিল করে দেওয়া হয়েছে। ফলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে, অর্থাৎ নতুন করে পরীক্ষা নেওয়া হবে, নতুন করে ইন্টারভিউ হবে, তার ভিত্তিতে প্যানেল হবে, সেখান থেকে দেওয়া হবে চাকরি। কলকাতা হাইকোর্টের সোমবারের রায়ের ব্যাখ্যা করে আইনজীবীদের আরেকটা অংশ বলছেন, পুরনো ওএমআর পুনর্মূল্যায়ন করেই নতুন করে নিয়োগ হবে। ফলে যোগ্যরা আদৌ তাদের চাকরি ফিরে পাবেন কিনা, পেলে কিভাবে ফিরে পেতে পারেন, তা নিয়ে একটা দ্বন্দ্ব থাকছেই। মামলাকারী আইনজীবীদের প্রথম অংশের মতে 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে কারো বয়সসীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়ে থাকলে তিনি আর পরীক্ষায় অংশ নিতে পারবেন না। একদম ফ্রেশ নতুন সিলেকশন প্রসেস, রুল মেনে যা বলা আছে যে প্রথমে বিজ্ঞপ্তি দিতে হবে, তারপরে লিখিত পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপর একাডেমিক স্কোরের ইভ্যালুয়েশন হবে, তারপর পার্সোনালিটি টেস্ট হবে, তারপর ফাইনাল প্যানেল। এই যে পদ্ধতি, এই পদ্ধতি মেনে করতে হবে। কোনো নতুন করে রিটেন এক্সামিনেশন, পুরনো যে ওএমআর সেটা উপর আর সিলেকশন হবে না অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, নতুন সিলেকশন প্রসেস হবে রুল মেনে। ওই অংশের আইনজীবীদের ব্যাখ্যা অনুযায়ী এবার যোগ্যদের নতুন করে পরীক্ষায় বসতে হবে। পুরনো ওএমআর শিট আদালত বাতিল করে দেওয়ায় নাইসার ওএমআর শিটের নম্বরের আর কোনো বৈধতা রইল না, অর্থাৎ নতুন করে ওএমআর শিটে পরীক্ষা নিতে হবে এসএসসিকে। অর্থাৎ যারা টাকার বিনিময়ে চাকরি কিনেছিলেন তাদের জন্য চরম বিপাকে পড়লেন যোগ্য চাকরি প্রাপকরাও। কমিশন সব সময় চেয়েছে, কমিশন যদি চাইতো কারা অযোগ্য তাদের নাম দিয়ে আমাদের যোগ্য প্রার্থীদেরকে চাকরি বহাল রাখতে পারতো। কমিশন চাইছে যোগ্য অযোগ্য মিলেমিশে একটা জগা খিচুড়ি করতে। কমিশন তথ্য না দিয়ে বিশাল বড় অপরাধ করেছে। সরকার, পর্ষদ, কমিশন যতটা না চোরেদের হয়ে ব্যস্ত, তার কিছু শতাংশ যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে আবেদন করেনি। এখন যেহেতু পুরো প্যানেল বাতিল করে দিয়েছে, তাই তারা তাদের মতন
বাঁচাতে যায়, কিন্তু আমাদের এখনো দৃঢ় বিশ্বাস এই পর্ষদ স্টিল নাও অযোগ্য যারা চাকরি প্রার্থীদের তাদের মাথার ওপর ছাতাটা ধরে আছে। যাদের দিকে সবার অভিযোগের আঙুল সেই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন বুধবার তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তারই প্রস্তুতি চলছে। মধ্যশিক্ষা পর্ষদের তথ্য বলছে হাইকোর্টের রায়ের পর এক ধাক্কায় রাজ্য সরকারি স্কুলগুলিতে প্রায় 15% শিক্ষক কমে গেছে। গ্রুপ সি কর্মী 25% এবং গ্রুপ ডি কর্মী কমে গেছে 30%। যখন স্কুলগুলো থেকে এক অর্ডারে 25% গ্রুপ সি বাদ হয়ে যাচ্ছে, 30% গ্রুপ ডি বাদ হয়ে যাচ্ছে, স্কুল ব্যবস্থা পরিচালনা কি করে হবে, কিভাবে চলবে, বাচ্চারা অ্যাডমিশন নেবে, এটা আমার কাছে খুব বড় একটা কনসার্নের জায়গা। যদিও আইনজীবীদের অপর একটি অংশের ব্যাখ্যা, অযোগ্যদের উপর আদালতের খাঁড়া নেমে এলেও যারা যোগ্য কলকাতা হাইকোর্টের সোমবারের রায়ের পর তাদের পুনর্বহাল হওয়ার সুযোগ থাকবে। নতুন করে মেধা তালিকা প্রকাশের জন্য পুনর্মূল্যায়নের পদ্ধতিও বেঁধে দিয়েছে আদালত। নাইসার ওএমআর শিটের স্ক্যান করা নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা হবে এসএসসির নম্বর। ওএমআর শিটের নম্বরের সঙ্গে যোগ হবে একাডেমিক স্কোর এবং মৌখিক ইন্টারভিউয়ের নম্বর। এরপর প্রকাশ হবে নতুন প্যানেল। পরস্পর বিরোধী এই ব্যাখ্যা ঘিরে আপাতত দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দুর্নীতির মাসুল দিতে হলো 25,753 জন পরীক্ষার্থীকে, যার মধ্যে একটা বড় অংশই যোগ্য প্রার্থী। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য, সরকারি চুরির জন্য আর চোখের জল ফেলতে হচ্ছে তাদের। একদিকে 23 লক্ষ চাকরি প্রার্থী যারা 2016 সালে চাকরির পরীক্ষায় বসেছিলেন, তাদের মধ্যে টাকার বিনিময়ে অযোগ্যদের ঢোকাতে গিয়ে আমরা জানিও না এবং কোনোদিন জানবও না যে কতজনের জীবন নষ্ট হলো। এই হতাশা আর বিভ্রান্তি থেকে আজকের এই অনুষ্ঠান শুরু করব। আমি বিভ্রান্তি এই জন্য বলছি যে এখনো পর্যন্ত কিন্তু এটা স্পষ্ট নয় যে কি হতে চলেছে, কেন কি হতে চলেছে। দুটো অপশান, আমি সুদীপ্ত দাশগুপ্ত এখানে রয়েছেন, সুদীপ্তবাবুকে দিয়ে শুরু করব। এক হচ্ছে যে ওএমআর শিটের পুনর্মূল্যায়ন হবে কিনা, সেটা যদি হয় তার একটা ব্যাখ্যা কালকে আমরা দিয়েছিলাম। এবং দুই হচ্ছে নাকি এই সমস্ত পরীক্ষার্থীদের আবার পরীক্ষায় বসতে হবে। সেখানেও একটা বড় সমস্যার জায়গা থাকবে, এদের মধ্যে অনেকেরই নিঃসন্দেহে নির্ধারিত বয়সসীমা পার হয়ে যাবে, তাহলে তারা সেই সুযোগ থেকে সরাসরি বঞ্চিত হচ্ছেন। এর কোন ব্যাখ্যাটা, ইনফ্যাক্ট আমি বলবো যে যদি নিশ্চিত করে এখনো না বলা যায়, আপনি দুটো ব্যাখ্যাই প্রচুর কয়েক কোটি মানুষ দেখছেন, তাদের সামনে প্লিজ রাখুন। দেখুন, সত্যি বলতে জাজমেন্ট যেটা বেরিয়েছে সেই জাজমেন্টের দুরকম ব্যাখ্যা হতে পারে, মানে ইন্টারপ্রিটেশন হতে পারে। প্রথম ইন্টারপ্রিটেশন, যেটা প্রবাবল ইন্টারপ্রিটেশন জাজমেন্টের ওই স্পেসিফিক প্যারাগ্রাফ পড়ে, যে নতুন সিলেকশন প্রসেস হবে, নতুন বিজ্ঞপ্তি বেরোবে, ওই বিজ্ঞপ্তির সময় যাদের বয়স মানে রেঞ্জের মধ্যে থাকবে, জেনারেল 40 বা রিজার্ভেশন যারা 45, সেই রিজার্ভেশনে থাকবে, যাদের আলাদা এলিজিবিলিটি থাকবে, একমাত্র তারাই বসতে পারবে। এই 8 বছরে যদি কারোর বয়সের সময় টাইম পেরিয়ে যায়, তাহলে সে বসতে পারবে না, একটা অংশ যাবে। এবং তাকে নতুন করে লিখিত পরীক্ষায় বসতে হবে, তার একাডেমিক ইভ্যালুয়েশন হবে, পার্সোনালিটি টেস্ট হবে, তারপর মেধার ভিত্তিতে মেরিট লিস্ট এবং চাকরি, এটা হতে পারে। এবং যেই প্যারাগ্রাফ অনুযায়ী এটা কিন্তু খুব প্রবাবল একটা ইন্টারপ্রিটেশন। কিন্তু পুরো জাজমেন্টটা যদি দেখা যায়, পুরো জাজমেন্টটা যদি অ্যাজ এ হোল পড়া যায়, তাহলে কিন্তু এই ইন্টারপ্রিটেশনটাও সম্ভব যে যেহেতু ওয়েমারটা রিকভার করা গেছে, সিবিআই রিট্রিভ করেছে, সেই ওয়েমার আপলোড করা হয়েছে এবং সেই ওয়েমারের ভিত্তিতেই দেখা গেছে যে এত দুর্নীতি, তাই যে নতুন এজেন্সি, অর্ডারে বলা আছে যে এসএসসি পাবলিশ করে টেন্ডার দিয়ে নতুন একজন এজেন্সিকে অ্যাপয়েন্ট করবে যারা ওয়েমারের পুনর্মূল্যায়ন করবে। সেই ওয়েমারের পুনর্মূল্যায়ন করে যারা যোগ্য তাদেরকেই একমাত্র ইন্টারভিউতে ডাকা হোক, এটাও কিন্তু সম্ভব। এইবার এই প্রয়োজন হলে, যেহেতু এখন সুপ্রিম কোর্টে মামলা চলে গেছে, জানি না সুপ্রিম কোর্টে কি হবে, প্রয়োজন হলে আমরা ডিভিশন বেঞ্চের কাছে ক্ল্যারিফিকেশন চাইবো যে এখনো বোধহয় সুপ্রিম কোর্টে যায়নি, কারণ সিদ্ধার্থবাবু দেখলাম বললেন যে বুধবার। আমি যতদূর জানি, আমরা যেহেতু ক্যাভিয়েট করেছি, কিছু ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করেছে, মানে এসএসসি যায়নি এখনো, যাদের চাকরি গেছে এরকম অযোগ্য কিছু ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করেছে। এটার প্রপার ওয়ে আউট হচ্ছে ডিভিশন বেঞ্চে একটা ক্ল্যারিফিকেশন করা যে যেহেতু ওয়েমারগুলো অ্যাভেলেবেল আছে, যোগ্য অনেক ক্যান্ডিডেট আছে, 19,000 বা 20,000 বা 18,000 যাই হোক, তাদের কথা ভেবে, যেহেতু তারা এতদিন চাকরি করেছে, আজকে তাদের তো কোনো তাদের তো কোনো দোষ নেই, আজকে তারা সাফার করছে, কিন্তু পুরোপুরি আজকে এসএসসি আর সরকারের
এই দুর্নীতির জন্য, এদের কথা ভেবে যেই ওয়েমার্কশিটটা অ্যাভেলেবেল আছে, সিবিআই বলছে আমরা পুরো ওয়েমার্কশিটটা অ্যাভেলেবেল পেয়েছি, আমরা রিট্রিভ করেছি, তার ওপর মূল্যায়ন করে যারা যোগ্য তাদেরকে রেখে বাকিদেরকে বাদ দিয়ে যোগ্যদের নিয়ে ইন্টারভিউ করা হোক। এটাও কিন্তু একটা হতে পারে, দরকার হলে এটার ক্ল্যারিফিকেশনও চাওয়া হতে পারে। একদম, অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে রায়ের পর 24 ঘন্টা কেটে গেছে, কিন্তু এই গ্রে এরিয়াটা আছে, এখনও দ্বন্দ্বটা আছে, যে জন্য আমি বিভ্রান্তি শব্দটা ব্যবহার করেছিলাম। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। এক হচ্ছে বারবার একাধিকবার আমি যদি হিয়ারিংয়ের ডিটেলস দেখি, তাতে কিন্তু মাননীয় বিচারপতিরা চেয়েছেন এসএসসির কাছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেইটা আপনারা ঠিক করে দিন, তালিকা চেয়েছেন। কালকে আমি দেখছিলাম সিদ্ধার্থবাবুই বলছেন যে 19,000 যোগ্য, 5,000 মতো অযোগ্য। তাহলে এই তালিকা, এই নামগুলো এসএসসি যদি কলকাতা হাইকোর্টে দিত, তাহলে যারা যোগ্য প্রার্থী তাদের এই চোখের জলে পড়তে হতো না, এই অনিশ্চয়তার মধ্যে পড়তে হতো না। এর দায় কার? না, সুমনদা পরিষ্কার করে বলতে চাই যে যখন শুনানি হয়েছে বারবার কিন্তু বিচারকরা স্কুল সার্ভিস কমিশনের কাছে বলেছে যে আপনারা যোগ্যতার যারা হয়েছে তার তালিকাটা দিন, অর্থাৎ নামের তালিকাটা পরিষ্কার করে দিন। স্কুল সার্ভিস কমিশন মানে দেয়নি, মানে দিতে পারেনি বা দেয়নি, বা কী কারণে দেয়নি সেটাও আমাদের কাছে রহস্য। তাহলে কি মানে দিলে, অর্থাৎ যেই মুহূর্তে আপনি যোগ্য তালিকা দিবেন, তাহলে অযোগ্যদের তালিকাটাও পরিষ্কার হয়ে যাবে। অযোগ্যরা যারা টাকা পয়সার বিনিময়ে ঢুকেছে সেটা আরও বেশি পরিষ্কার হবে, এবং সরকারকে ঢাকার জন্য মানে এসএসসি করলো কিনা, অর্থাৎ পরিষ্কার অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হলো একেবারে। এবং সেটা সরকারের মানে পরিষ্কার করে বলতে গেলে তৃণমূল পরিচালিত সরকারের রাজনৈতিক কৌশলে মানে বলা যায় যে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট করলো কিনা, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এই আদালতের যে ভূমিকা সেখানে পলিটিক্যাল মোটিভ কাজ করেছে কিনা, শাসক দলকে বাঁচানোর উদ্যোগ ছিল কিনা, এটা একটা বড় বড় প্রশ্ন এবং গ্রে এরিয়া। কারণ যে স্কুল সার্ভিস কমিশন বলছে 19,000 যোগ্য লোক আছে, আর বাবা 19,000 যোগ্য লোক আছে, তুমি চাকরি তালিকাটা তুমি দিয়ে দাও না, তাদের 19,000-এর তালিকাটা তুমি যদি দিয়ে দিতে পারতে, তাহলে আজকে আর তালিকা না থাকলে তুমি বলছো কি করে যে 19,000 যোগ্য লোক আছে? একেবারে কিসের ভিত্তিতে তুমি বলছো? তাহলে তুমি দিতে চাইছি, দাওনি, সচেতনভাবেই দাওনি যে ঘোলা জলে যাতে মাছটা ধরা যায়, অর্থাৎ পলিটিক্যাল পার্টি বা যারা যেভাবে টাকা নিয়েছে তারা বেআব্রু হয়ে যাবে, ফলে সেই তাদেরকে বাঁচানোর জন্যই সচেতনভাবে তুমি দাওনি। এবং রেসপন্সিবিলিটিটা যদি কারো হয়, স্কুল সার্ভিস কমিশন কোনো মতেই দায় এড়াতে পারে না। অন্যদিকে আপনি দেখুন, বিচারকের জায়গা থেকে যদি দেখুন, বিচারকের সামনে কোনো মানে অন্য আর কোনো রাস্তা ছিল না তার কাছে, মানে স্কুল সার্ভিস কমিশন যেহেতু মানে তালিকা দেয়নি, এইরকম অবস্থা বিচারকের কাছে যদি ন্যায় বিচার পৌঁছাতে হয়, তো 23 লক্ষ যারা আবেদন করেছিল তারা কি অন্যায় করেছে আমায় বলুন তো? যে 23, আজকে আপনারা 25,753 জনের কথা বলছেন, তাদের যেমন ন্যায় বিচারটা ইম্পর্টেন্ট, আবার 23 লক্ষ যারা আবেদন করেছিলেন তার মধ্যে যে অনেক যোগ্য নেই সেটা কে বলতে পারে? 23 লক্ষ যারা আবেদন করেছিলেন, যারা এই তালিকার মধ্যে অর্থাৎ 25,000-এর মধ্যে নেই, তাদের মধ্যে হয়তো দেখা গেল যে অনেক সংখ্যক হয়তো যোগ্য ব্যক্তি ছিলেন। বিচারকের কাছে চ্যালেঞ্জ ছিল যে ওই 23 লক্ষ যারা আবেদন করেছিলেন, মানে চাকরি প্রার্থী ছিলেন, তাদের ন্যায় বিচারটাকে নিশ্চিত করা। ফলে সেই জায়গা থেকে কিন্তু তাকে ভাবতে হয়েছে। ফলে এন্টার এপিসোডটাতে সুমনদা আমি খুব পরিষ্কার করে বলতে পারি যে এই স্কুল সার্ভিস কমিশন পলিটিক্যাল মোটিভেটেড হয়ে হয়তো এই তালিকা আদালতের কাছে জমা দেয়নি। ফলে কোনো আজকে যে 25,753 জনের যে চাকরি নিয়ে সংশয় তৈরি হয়েছে, তার দায় যদি কোনো সোল রেসপন্সিবিলিটি কাউকে করতে হয়, তাহলে স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার। কারণ রাজ্য সরকারের অবস্থানও কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, বারবার কিন্তু এই মানে যারা অযোগ্য তাদেরকে প্রোটেক্ট করার জন্যই সুপার নিউমেরিক্যাল পোস্ট তৈরি করার প্রশ্নে বলুন, রাজ্য সরকারের বিভিন্ন সময় যে রাজনৈতিক বক্তব্য এসছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ বক্তব্য এসছে, সেখানেও কিন্তু অযোগ্যদের যে কোনোভাবে রক্ষা করতে হবে। ফলে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারকে সন্তুষ্ট করেছে। তার বিনিময়ে যেটা ঘটেছে যে এতগুলো মানুষের যারা যোগ্য ছিল, সত্যিই যোগ্য ছিল, আজকে তাদের চোখের জল পড়ছে। একদম। আমি আসবো সরকারের, রাজ্য সরকার, এসএসসি কার কি বক্তব্য, কার কি ভূমিকা একেবারে পরিষ্কার দেখাবো, কিন্তু তার আগে একবার রাজনীতির কথা বলার আগে শুভময় মৈত্রের কাছে আসবো। এক হচ্ছে যে তাহলে কি আমরা এই বুঝে নেব শুভময়দা যে 5,000-এর জন্য, আমি এই সংখ্যাটা একদম এসএসসির চেয়ারম্যানের কাছ থেকেই, সিদ্ধার্থবাবুর কাছ থেকেই নিচ্ছি, যে 5,000-এর জন্য 19,000-এরকে বলি দেওয়া হলো। কেন এই কথাটা বলছি? যে আলটিমেটলি আমরা কি দেখলাম, যে 8 বছর পর কার্যত মুড়ি মিছরি একদর হয়ে গেল। শুভময়দা, এক তো প্রিপারেশনের ব্যাপার, 8 বছর আগে 2016-র জন্য ধরা যাক যে একটা অপশান, যেরকম সুদীপ্তবাবু বললেন যে আবার সবাইকে নতুন করে পরীক্ষা দিতে হবে, 2016-তে যার প্রিপারেশন যে জায়গায় দাঁড়িয়েছিল, নিঃসন্দেহে 8 বছর পর 2024-এ সেই জায়গায় দাঁড়িয়ে নেই।
তাদের মধ্যে আমি একটা বড় অংশের খুব স্বাভাবিকভাবেই নির্ধারিত যে বয়সসীমা সেটা তারা পার করে গেছেন। তাহলে এই যাদের সার্বিকভাবে প্রায় 26,000 ছেলে মেয়েকে চোখের জল ফেলতে হচ্ছে, তার জন্য দায়টা কার? উত্তরণের উপায়টাই বাকি। প্রথম হচ্ছে যে পৃথিবীতে এরকম ঘটনা প্রচুর ঘটে আর কি, যেখানে ভুল হয়, দুর্ঘটনা হয় এবং মানুষের ক্ষতি হয়, যার ক্ষতি হওয়ার কথা ছিল না। যে সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা থাকি এই ঘটনা ঘটে, কিন্তু ভুলটা যখন বারবার করা হয়, শুনে যখন সাবধান না হওয়া যায়, যেমন মহামান্য অভিজিৎ বাবু যখন বলছিলেন 2 বছর আগের থেকে, তখন যদি রাজ্য সরকার মনে করত, আমি আজও বিশ্বাস করি বর্তমানে যে রাজ্য সরকার আছে, যে তৃণমূল কংগ্রেস দল, তার মধ্যে প্রচুর মানুষ আছেন যারা পরিষ্কার প্রতিটা দিন বুঝতে পারছিলেন 0-51 থেকে বেশি হতে পারে না, 51 সত্যিই 71-এর থেকে কম। নতুন নাম্বার সিস্টেম যে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করেছিলেন, যে নাম্বার সিস্টেমে আপনি যখন গুনতে গুনতে যাচ্ছেন আগে 63 এসে গেল, তারপর 15 এলো, এটা সেই দলের যে মানুষগুলো বুঝেছিলেন তারা দলের এই ভুল আর দুর্নীতির চক্করে বেরোতে পারেননি। অভিজিৎ বাবু প্রত্যেক দিন কোর্টে যখন বলছেন তারা শুনতে পাননি। আজকে যে জায়গাটা আমার সবচেয়ে অদ্ভুত লাগছে সেটা হচ্ছে বয়সসীমা যাদের সেই সময় ছিল, আজকে যদি তারা ঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে থাকেন, তাদের চাকরি যদি চলে যায় এবং এর থেকে কোনো উপায় থাকে না, এর থেকে দুর্ভাগ্যের কিছু হবে না। আর এই কম্পিউটার সায়েন্সের দিক থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে 3টি হার্ড ডিস্কে স্ক্যান করা জিনিসপত্র যদি থাকে, কম্পিউটার ফরেন্সিক দিয়ে কিন্তু এটা করতে, এই কাজটা করতে দিন 15-20 বেশি লাগার কথা নয়। সুতরাং মাননীয় আদালত যদি মনে করেন যে এটা নিয়ে ভাববেন, যারা যুক্ত আছেন তারা এটা নিয়ে ভাববেন, তখন কিন্তু এটা সমাধান করা সম্ভব। ফলে আমার মনে হয় আমাদের যে জুডিশিয়ারি, রাজনৈতিক দল আর রাষ্ট্র ব্যবস্থা মানে কিন্তু কেন্দ্র এবং রাজ্য, রাষ্ট্র ব্যবস্থা মানে বিজেপি আর তৃণমূল নয়, এটা বারবার আমাদের গুলিয়ে যায়। এবং শিক্ষা তো যৌথ তালিকায় আছে, ফলে আজকে লোকসভা নির্বাচনের পর যারা এমপি টেমপি হবেন তারাও এটা নিয়ে ভাবতে পারেন, এই সমস্যার সমাধান সম্ভব। শেষ যেটা বলতে চাই আর কি, সেটা হচ্ছে নেতৃত্বের সংকট আমাদের এই পশ্চিমবঙ্গে। ঠিক যখন আর কি সিঙ্গুর আন্দোলন, যখন বুদ্ধবাবু ঠিক ডিসিশন নিতে পারছেন না, রাস্তা আটকে থাকলে তাদের তুলবেন কি তুলবেন না, সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষ যে নেতৃত্বের সংকট দেখেছে, তারপর বিজ্ঞাপনে নয়, সমীরদাদের মুখে যখন সব ঢেকে গেছিল, সমীরদারা পরিবর্তন চেয়েছিলেন, সমীরদারা পরিবর্তন আনলেন। এই যে আমি কিন্তু সমীরদাকে ব্যক্তি আক্রমণ করছি না, সমীরদা, এই যে মানুষগুলো যে রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলেন অনেক স্বপ্ন নিয়ে, যে রাজনৈতিক দলের মধ্যে এখনও অনেক ভালো মানুষ আছেন, কিন্তু সেই বুদ্ধিজীবী মানুষেরা যারা সমাজটাকে চালনা করেন আর কি, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ভুলগুলো নয়, দুর্নীতিগুলো নিয়ে তারা প্রতিদিন যদি কথা বলতেন, তাদের মধ্যে একমাত্র সমীরদা এক্সেপশন প্রুভস দ্য রুল হয়ে গেলে এটা তো হতে পারে না। এই যে আমরা কিন্তু কথা বলছি না, অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে কালকে তো হঠাৎ করে তৃণমূল কংগ্রেস চলে যাবে না, 2024 তো তাদের চলে যাওয়ার সময় নয়, লোকসভা নির্বাচন তো নয়, বিধানসভা 2026-এ। যতক্ষণ না এই রাজ্য সরকারের মধ্যের মানুষ, যতক্ষণ না তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত মানুষ, যতক্ষণ না যারা এসএসসিতে আছেন এই মানুষগুলো তারা বলবেন এই সমস্যাটার সমাধান করতে হবে, ততক্ষণ কিন্তু এই সমস্যার থেকে বেরোনো যাবে না। ফলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যাদের বুদ্ধি আছে, যারা জানেন নাম্বার সিস্টেমে কিভাবে গুনতে হয়, তারা আপনাদের দলের মধ্যে কথা বলুন। আপনারা বলুন যে আপনারা রাজ্য সরকারে আছেন, আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসুন, আপনারা বেরিয়ে এসে আপনাদের দলটার মধ্যে থেকে, এই রাজ্য সরকারের মধ্যে থেকে এই সমস্যার সমাধান করুন। এটাকে গুলিয়ে দেবেন না সুপ্রিম কোর্টে গাদা গাদা রাজ্যের টাকা খরচ করে, এবং আবার কংগ্রেসের লোকরা উকিল হয়ে সেখানে গিয়ে আবার তৃণমূলের হয়ে কেস লড়বেন। এই যে ইন্ডিয়া জোট, এই সব করবেন না। আপনারা দয়া করে সমস্যাটার সমাধান করুন, আর বুদ্ধিজীবীরা বিজ্ঞাপন থেকে মুখ সরান, আপনারা বলুন আপনাদের সঠিক বক্তব্যটা। এখানে শুধু যোগ করা যে ওই যে মামলাগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমার আপনার করের টাকায়। সব থেকে যেটা বড় কথা যে এই যে প্রবণতা, এটা কি কমছে? আজকে শুধু যদি আজকের দিনে দেখানো যায়, তাহলে আজকে একটি মামলা, তাতে পরিষ্কার খাদ্য দফতরের এসআই, বিরাট কিছু হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের চাকরি হবে, কর্মসংস্থান হচ্ছে তা নয়, তাতেও দুর্নীতি। এবং এই দুর্নীতিতে অন্তত সিবিআই বা ইডি নয়, সিআইডির ওপর ভরসা রাখলো, কিন্তু সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মানে আমি বলছি প্রতিদিন একটা করে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, এবং সেই দুর্নীতি প্রাইমা ফেসাই সামনে আসছে তার প্রমাণ, যার ফলে আদালতকে হয় রাজ্য পুলিশ, নয় সিআইডি, নয় সিবিআই, নয় ইডির ওপর ভরসা রাখতে হচ্ছে। কোনো এ রাজ্যের নিয়োগ কি দুর্নীতির অভিযোগ ছাড়া হতে পারে না? স্বচ্ছভাবে এ রাজ্যের নিয়োগটা কি জাস্ট উঠে গেল কথার কথা? আমি আসবো, কিন্তু তার আগে আমার পরের প্রতিবেদনটা দেখাবো,
যে 5,000 জনের, আবার আমি সিদ্ধার্থবাবুকে কোট করব কারণ বিচারপতিরা বিভিন্ন স্তরে সিদ্ধার্থবাবু এসএসসির ক্ষেত্রে প্রশংসাও করেছেন, সিদ্ধার্থবাবুই কালকে দুটো ফিগার বলেছেন, একটা হচ্ছে প্রায় 5,000 আরেকটা হচ্ছে প্রায় 19,000। তাহলে প্রায় 5,000 অযোগ্যদের জন্য ওই প্রায় 19,000দের চোখের জল ফেলতে হবে কেন, এই প্রশ্ন আমরা করছি, বারবার করব। এর জন্য সম্পূর্ণ তো দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো বন্দ্যোপাধ্যায়। মূল প্রতারণা করছে কে? তৃণমূল পার্টি, তার সরকার। মূল প্রতারকের নাম মমতা ব্যানার্জি। প্যানেল বাতিল, নিয়োগ বাতিল, ওএমআর বাতিল। 2016 সালে স্কুলের চাকরি পাওয়া 25,753 জনের প্যানেল সোমবার বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। আইনজীবীদের একাংশের ব্যাখ্যা, সেই পরীক্ষার ওএমআরও পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ 2016 সালের পরীক্ষার ওএমআর পুনর্মূল্যায়নের কোনো জায়গায় নেই। চাকরি পেতে হলে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে, আর যাদের বয়স পেরিয়ে গেছে তারা সেই সুযোগও পাবেন না। এখন প্রশ্ন হলো, এই বিপত্তির দায় কি রাজ্য সরকার এবং এসএসসি এড়াতে পারে? যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য দোষীদের কেন চরম শাস্তি হবে না? আমার মনে হয় যারা যোগ্য তাদের প্রতি অন্যায় করা হবে যদি এই ঘটনা হয়, কারণ তাদেরকে যদি আবার পরীক্ষা দিতে হয় তাহলে তো তারা এবার কোয়ালিফাই করবে কিনা তা তো তারা জানে না বা জানা সম্ভব না। তো আমার মনে হয় যারা যোগ্য তাদের জন্য আলাদাভাবে ভাবা উচিত। সোমবার কলকাতা হাইকোর্টের রায় সামনে আসার পর থেকেই এসএসসির তরফে একটি বিশেষ দাবি করা হচ্ছিল, যেটা আমরা আমাদের যে ডেটাবেস থেকে যেটা দিতে পেরেছি, যেটা সিবিআই মহামান্য আদালতের কাছে দিয়েছেন, এটা মিলিয়ে সংখ্যাটা 5,000 মতন। তা 24,000 যদি চাকরি বাতিল হয়, বাকি 19,000-এর সম্পর্কে ধরে নেওয়া যেতে পারে তেমন কোনো অভিযোগ নেই, মানে আমাদের বিচারে তো নেই। তা সেজন্যই রায়টা দেখে বলতে হবে যে নিশ্চয়ই একটা কারণ থাকবে বাকিটা বাতিল করবার। তা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কঠোর রায় অত্যন্ত, যে বাকি 19,000-এর সিলেকশনটা কেন ভুল, এই ব্যাপারে আমরা মানে আপাত দৃষ্টিতে সন্তুষ্ট হতে পারছি না। পাল্টা বিরোধীদের দাবি, এসএসসি কেন এতদিনেও আদালতে অযোগ্যদের নাম জানালো না? আগে থেকে অযোগ্যদের নাম জানালে তো এই পরিস্থিতি তৈরি হতো না। স্বীকার করেছে, তারা ঠিক করেছে। এটা কি দুর্নীতি? হ্যাঁ দুর্নীতি। এই চাকরিটা রেকমেন্ডেশন ছিল না, ছিল না। এটা কি প্যানেল এক্সপায়ারির পর হয়েছে? হ্যাঁ হয়েছে। সব তাদের স্বীকার করতে হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের আর স্কুল সার্ভিস কমিশনের দুটো এফিডেভিট দেখলেই বোঝা যাবে যে শিক্ষা মন্ত্রক কতটা কলুষিত। 17টা কারণ যে কোর্ট দেখিয়েছে, যে 17টা কারণে এই পুরো পরীক্ষার ব্যবস্থাটা বাতিল করে দিতে হয়েছে, সেই 17টা কারণ থেকে বোঝা যাচ্ছে যে মুড়ি এবং মিছরিকে আলাদা করা সম্ভব হচ্ছে না, মুড়ি এবং মুরকিকে আলাদা করা সম্ভব হচ্ছে না। সেই জন্যে এই পরীক্ষাটাকে পুরো বাতিল করতে হয়েছে। আমার ধারণা এটা করা সম্ভব হতো। আমার ধারণা যে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার এটা আদালতকে উপযুক্তভাবে সাহায্য করেনি। তারা নিজেরাই চেয়েছে যাতে পুরো পরীক্ষাটা বাতিল হয়ে যায় এবং তারা একটা ফয়দা তুলতে পারে। সরকার আগে মেনে নিত, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, যারা অন্যান্য কারণে এই চাকরিটা পাওয়ার জন্য ভিন্ন পথ অবলম্বন করেছিল, তাহলে 20,000 মানুষের চাকরি যেত না। আমরা খুব স্পষ্টভাবে বলি যে আমাদের তৃণমূল কংগ্রেসের সরকারের অবস্থান একদম ক্লিয়ার। যেখানে অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে তদন্ত, শাস্তি ইত্যাদি যা যা করার কোর্ট করুন। যদিও আইনজীবীদের আরেকটি অংশের ব্যাখ্যা, নতুন পরীক্ষা নয়, 2016 সালের ওএমআরই পুনর্মূল্যায়ন হবে, ফলে তার ভিত্তিতে যোগ্য প্রার্থীরা চাকরি পেতেই পারেন। সৌভিক মজুমদার, রুমা পাল ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সমিতদার কাছে যাব। সমিতদা, এক হচ্ছে যে এখানে দুর্নীতিটা যখন হচ্ছিল, যখন ওই পেঁয়াজের খোসার মতো ছাড়িয়ে ছাড়িয়ে মাননীয় বিচারপতিরা কলকাতা হাইকোর্ট আমাদের সামনে আনছিলেন, তখন আমরা কি যথেষ্ট সতর্ক হয়েছি? আমরা যদি আজ থেকে 3, 4 অথবা 2014 অনওয়ার্ডস প্রাথমিকে নিয়োগ দুর্নীতি থেকে শুরু হয়েছিল এই তথ্যের সামনে আসা হাইকোর্টের ভূমিকা, সেখানে যদি সতর্ক হতাম, তাহলে এই প্রত্যেকটা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আজকে এই অনিশ্চয়তা, এই যারা চাকরি পেয়েছে তারা চাকরি পেয়েও রাতের ঘুম চলে যাওয়া, এই জায়গায় হতো না। এবং সেখানে শুভময়দা একেবারে স্পষ্ট করে বিদ্যুৎজনেদের বা তথাকথিত যাদের আমরা নাগরিক সমাজ বলি তার ভূমিকার দিকে আঙুল তুললেন সমীরাই। প্রথম কথা হলো যে এখানকার সরকার, মানে যে তুমি বললে না যে আমরা যদি সতর্ক হতাম 2 বছর আগে বা 5 বছর আগে, আমরা এই সরকার আমরাতে নেই, এই সরকার মনে করে ওরা। অর্থাৎ
সরকার যা করবে সেটা ঠিক, তাতে মানুষের সাথে ওদের কোনো রকম সংযোগ নেই। দ্বিতীয় কথা, দেখো আজকে আমরা সব কথা বলছি যে সত্যি সত্যি তো যাদের চাকরিটা গেছে সে হতে পারে সে টাকা দিয়ে গেছে, আরেকজন হয়তো যোগ্য প্রার্থী। কে বলবে যে সেই যোগ্য প্রার্থীরাও যে টাকা দেয়নি? কে বলতে পারে? তার কারণ প্রত্যেকেই বুঝে গেছে, বাংলার ছেলেমেয়েরা যারা চাকরি প্রার্থী, যে এ রাজ্যে তোমার শিক্ষাগত যোগ্যতা যাই থাকুক ভাই, তুমি পরীক্ষা দিলেও তোমাকে টাকা না দিলে তুমি ঢুকতে পারবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, শুভময়দা যেটা বললেন, এতে আমার মনের কথা, দীর্ঘদিন আমার মনের মধ্যে এই প্রশ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের কাছে প্রশ্ন এইটা সবসময় ঘোরাফেরা করে এবং আমাকে জিজ্ঞাসা করে ব্যক্তিগতভাবে, যেই কারণ ওই সময়টা যেহেতু আমাদের মুভমেন্ট এতটাই ছিল। দেখো এমন একটা মানে দুর্ভাগ্য আমাদের যে এই জীবনে দেখতে হচ্ছে, যে সেই সময় বামফ্রন্টের শেষ দিককার যে ভুলভ্রান্তিগুলো ছিল, অবশ্যই আর্থিক দুর্নীতি ছিল না, এটাও মাইন্ডেড। সেইখানে আমরা যখন মুভমেন্ট করেছিলাম যে না, দেশে এইগুলো করা যাবে না, তখন যারা যারা ছিলেন, আজকে যদি দেখি তার অধিকাংশ, আমি নাম বলতে চাই না, কাউকে নাম বলে তাকে ছোট করতে চাইছি না, কিন্তু সেখানে দেখো নাম করা সাহিত্যিক, নাম করা কবি, নাম করা নাট্যকার, নাম করা চিত্রশিল্পী, নাম করা খেলোয়াড়, আমি নাম করা মানে অভিনেতা, এরা প্রত্যেকে তখন রাস্তায় নেমেছিলেন এবং যার হ্যাঁ 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 যাই হোক, তো তারা যখন নেমেছিলেন তাতে মানুষের মনে একটা বিশ্বাস এসেছিল যে এনারা যখন কতগুলো কথা বলছেন তাহলে এটার কোনো গুরুত্ব আছে। সুতরাং ওনারা যখন বলছেন যে এই সরকারটা যাওয়া উচিত, পরে আরেকটা নতুন সরকার আসা উচিত যে নাকি সুশাসন দিতে পারবে, সুশাসন ইন ট্রু সেন্স। কিন্তু দেখো আমি প্রথম 9 মাস চুপ করেছিলাম। প্রথম যখন ভুলভ্রান্তি শুরু হলো, আমার মনে আছে ঠিক 9 মাসের মাথায় আমি আর সুরেন্দ্র সান্যাল প্রথম আবার মুখ খুললাম এই সরকারের এগেনস্টে। কেন? তারও একটা কারণ আছে, এটা আমি তৃণমূলের লোকদেরও বলতে চাই, যে তৃণমূলের বহু আমার ভাই বন্ধুরা আছেন যারা তখন দেখেছেন আমাদের মুভমেন্টটা কি, এবং আমাকে বলেন সমীরদা আপনি ঠিক বলছেন, কেন ওনাদের কথাটা পার্টি শোনে না। যে যখন আমরা দেখলাম 9 মাসের মাথা থেকেই পার্কস্ট্রিটের ঘটনা, সেখানে ওই মহিলার দুশ্চরিত্র কারা বলল? যারা আমাদের সাথে আন্দোলনে ছিল। এরকম কামদুনি ঘটনা কারা দেখলাম? একজন মন্ত্রী, বিশিষ্ট নাট্যকার, তিনি গিয়ে 7 দিনের মাথায় ওখানে ফুটবল টুর্নামেন্ট করছেন, ইলিশ মাছ আর খিচুড়ি খাচ্ছেন। এবং আজকে যে বাংলার এই অবস্থা, সেখানে তাদের মুখটা যে খোলা উচিত, ওনারা কি বুঝছেন না? নিশ্চয়ই বুঝছেন, নিশ্চয়ই বুঝছেন। আবার ওই অসহায় চাকরি প্রার্থীদের কথায় আসব, এবং একেবারে পরিষ্কার কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপির বিচারালয়, কারণ এই হাইকোর্টের রায় একেবারে সরাসরি আক্রমণ করেছিলেন। আজ অমিত শাহ, রাজনীতির কথা আসতে হবে, আজকে এসে তার উত্তর দিলেন যে বিজেপির ষড়যন্ত্র কোথায়, এটা তো হাইকোর্টের রায়। আদালতের এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখোশ খুলে দিয়েছে। আজকেও আরও একবার একেবারে সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি দেখাবো দুটোই। একটা বিজেপির বিচারালয়, বিজেপি যেটাকে বসে বিচার করে। বিজেপি কি কাহা সাজিশ है भाई, ये हाईकोर्ट का ऑर्डर है। 2016 সালের এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির বিশেষ বেঞ্চ। গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে হাইকোর্ট। শুধু তাই নয়, সুপার নিউমারারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি প্রসঙ্গে রাজ্যের মন্ত্রিসভার ভূমিকা নিয়েই বড়সড় প্রশ্ন তুলেছে আদালত। আর এরপরই বিচার ব্যবস্থার সঙ্গে বিজেপির সম্পর্কের অভিযোগ করে কড়া আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। ममता जी को ये आत्मचिंतन करना चाहिए कि जो रैम्पड करप्शन हुआ है नौकरियां देने में, इसके कारण हाईकोर्ट ने स्टेप लिया है और हाईकोर्ट के इस कदम ने ममता बनर्जी के शासन को कंप्लीट एक्सपोज कर रख दिया। বিজেপি একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পরে তারা দিতে, তাদের অপরাধ কি তারা জানলো না। कल ही 50,000 नौकरियां हाई कोर्ट ने सस्पेंड कर दी।
क्यों करी? 10 लाख 15 लाख नौकरी के लिए रिश्वत लेते थे। माताओं बहनों, आपके पास आपके भाई बेटों को नौकरी दिलाने के लिए 15 लाख रुपया है क्या? है क्या? नहीं है। तो उनको नौकरी कैसे मिलेगी? যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আরএসএস পড়াবে? জিজ্ঞেস করুন, বোমা ফাটিয়েছে, বোমা, মানুষের চাকরি খেয়ে বোমা, বল ওই বোমা হজম হলে হয়। আমার মনে হয় হাইকোর্টের সুমোটো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে আজ তার খোকাবাবু কোর্টকে সমালোচনা করছে, বিচারকদের বিরুদ্ধে পোস্টার পড়ছে, তৃণমূলের বিরোধিতা করলেই সেই বিচারক খারাপ হয়ে যাচ্ছে। তিনি বাংলাকে বেইজ্জত করছেন। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। মনুকা লোহিওয়াল, কমল কৃষ্ণ দে ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা জানেন কয়েকদিন আগেই সি ভোটারের নানা সমীক্ষকদের করা নানা প্রশ্ন আপনাদের সামনে রেখেছিলাম। তাতে একটা প্রশ্ন ছিল যে এ রাজ্যের ভোটের সবথেকে বড় ইস্যু কি, সন্দেশখালী না সিএ? আমি সেদিনই বলেছিলাম যে প্রতিদিন কার্যত 3-4 দিনের মধ্যে ভোটের ইস্যু পাল্টে যায়। আজকে দেখুন, আজকে এই প্রশ্ন যদি ওই সমীক্ষকরাই করতেন তাহলে অবধারিতভাবে প্রশ্নটা হতো, ইনফ্যাক্ট প্রশ্নটা করতেই হতো না। অবধারিতভাবে সবথেকে বড় ইস্যু এই মুহূর্তে এই রাজ্যের ভোটে শিক্ষা দুর্নীতি। আমি সুমনদার কাছে আসবো একদম সরাসরি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির কথায় কলকাতা হাইকোর্ট চলছে, একেবারে কালকে ড্রাফট শব্দটাও ব্যবহার করেছেন। আর উল্টো দিকে অমিত শাহ বলছেন যে 15 লক্ষ টাকা না দিলে এ রাজ্যে চাকরি হয় না। না, আমার প্রাইমারিলি গুলিয়ে যাচ্ছিল আজকের আলোচনার বিষয়টা কি, মানে ব্যারোমিটারের পারদ তো ক্রমশ উঠছে ক্রমশ, প্রচণ্ড গরম সারা পশ্চিমবঙ্গ জুড়ে। মানে রাজনৈতিক বিশ্লেষকরাও দেখলাম তারা রাজনৈতিক প্রচার মঞ্চে যেভাবে কথা বলেন সেইভাবে কথা বলছেন। আমি জানি না যে সমীর রাইত তার যে সিভি, সেই সিভি নিয়ে আলোচনা করার জায়গা আজকে আছে কিনা। সমীর রাইত কি করেছেন না করেছেন সেটা পরবর্তী, সেটা খুব আজকের দিনের আলোচনার মুখ্য বিষয়। আমি বলছি সেটা সমীর রাইতের থেকেও আমার মনে হয় তৃণমূল ভালো জানে। আমি হয়তো ওই পরিবর্তন অত বড় সমীর রাইতের মুখ থাকতো নাকি আলোচনায়? সমীর রাইতের ওই যে অংশটা যেটা উনি কি করেছেন, উনি পরবর্তীকালে কি করেছেন, 8 মাসের এইসবের কথাগুলো, এগুলো খুব একটা প্রাসঙ্গিকতা নেই। খুব আশ্চর্য লাগলো যে প্রথম 3 জন যারা বললেন তারা কেউ কিন্তু এই রায়টাকে ছুঁয়ে গেলেন না। মানে রায়টা যে গুরুত্বপূর্ণ, রায়টার কি মানে ঠিক দিক, ভালো ঠিক ভুলের জায়গাগুলো, সেগুলোকে কিন্তু তারা ছুঁয়ে গেলেন না। পক্ষান্তরে রাজনৈতিক বিশ্লেষক 2 জন, আমার তো খুব আশ্চর্য লাগলো। এ তো একবারে মানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার বয়ানে তারা কথা বলছেন, মানে অর্থাৎ সরাসরি আঙুলটা আপনিও তো রায়ের দিকে যাচ্ছেন না, আপনি তো বিশ্লেষকদের বিশ্লেষণেই থাকবেন। কারণ আমি তো অনেকটা পরে এসেছি, আমি যে শুরু করতাম তাহলে হয়তো এই বিষয়গুলো আসতো না। আমি অবস্থার পরিপ্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি। আমি বলছি ওই বয়ানে কথাগুলো হচ্ছে। আমি বলছি যে আপনি এই কথাটা ভাবুন তো যে একটা রায়, একটা দীর্ঘ মামলার পরে একটা রায় এসছে, তাহলে সেই যে রায়ের যে জায়গাটা, সেই রায়ের জায়গাটা তো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে না। রায়ের যে মামলার যে রায়টা হয়েছে, সেই রায়ের জায়গাটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আমি প্রথমেই যে কথাটা ভাবুন যে আপনি যদি ধরে নেন, আপনি বললেন যে এসএসসি চেয়ারম্যান যে কথাটা বলছেন যে 20,000 আর 5,000 এই যে ডিভিশনটা, মানে 25,753 জনের, তাহলে বলুন যে প্রথম যে প্রশ্নটা হওয়া উচিত সেটা হচ্ছে যে ন্যাচারাল জাস্টিস। এই ন্যাচারাল জাস্টিস প্রথম যে প্রশ্নটা দেওয়া উচিত যে এই সংখ্যাটা উনি ক্যামেরার সামনে বলছেন, কোর্টে বললেন না কেন? প্রথম প্রশ্ন এটাই। এসএসসি কে প্রশ্ন করবেন, সেটা এসএসসি কে প্রশ্ন করবেন, এসএসসির উত্তর দেবে সেটা, আমি সেটা বলছি না। আমি বলছি যে ন্যাচারাল জাস্টিসটা, এইখানে আমি আপনার সঙ্গে একমত। ল অফ ন্যাচারাল জাস্টিস বলে যে একজন নিরপরাধ কোনো মূল্যে তিনি যেন শাস্তি না পান। আমি পাশাপাশি যে কথাটা বলছি যে আপনি বলুন আপনি এই জিনিসটা কেন আলোচনায় এখনো পর্যন্ত এলো না, যে বিরোধী দলনেতা বললেন যে সামনের সপ্তাহে একটা বোমা ফাটবে। দুর্ভাগ্যজনক এই বোমাটার সঙ্গে এই সোমবারে গতকালের যে রায়, সেই রায়ের একটা তো যায়নি, আজকে সবে মঙ্গলবার, আপনি নিশ্চিত হচ্ছেন যে এটাই সেই বোমা? আমি তো আশ্চর্য হচ্ছি যে অভিজিৎ গাঙ্গুলির আপনি আজকে যে বয়ান দেখালেন, দুর্ভাগ্যজনক এটা যে আজকে অভিজিৎ গাঙ্গুলি তিনি বিচারপতির পদ ছেড়ে তিনি একটা বিজেপির প্রার্থী হয়েছেন এই লোকসভা নির্বাচনে।
এবং তিনি বলছেন যে 6 মাস আগে থেকে বিজেপির সঙ্গে তার যোগাযোগ ছিল, কথাবার্তা চলছিল ধারাবাহিকভাবে। অভিজিৎ গাঙ্গুলি রায়গুলো কোনোটা 6 মাসের মধ্যে নয়। আমি বলছি আমার তো মনে হচ্ছে সৌভাগ্যবশত অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে এই যে চূড়ান্ত দুর্নীতিটা হয়েছে 17 দফায়, সেইটাকে অভিজিৎ গাঙ্গুলি আনাট করেছে। বিচার ব্যবস্থার নিরপেক্ষতা, সেই নিরপেক্ষকে সরাসরি অপমানিত করেছেন। আরে ভাই মোটামুটি পরপর যারা আক্রান্ত এবং সুদীপ্ত আলাদা করে যাবো প্রত্যেককে যাদের টাকা খাওয়ার জন্য আজকে এই সমস্ত আমি এই 25,000 কে টাকা খায়নি, কোর্ট কি বলছে, কেন বেআইনি, কেন বেআইনি, কেন বেআইনি, কেন বেআইনি, কোর্টকে প্রশ্ন করুন, কোর্টকে প্রশ্ন করুন, আমাকে নাম বলুন, কোর্টকে প্রশ্ন করুন, না না যারা টাকা খেয়েছেন জেলে আছেন, এই রায়তে তাদের নাম আছে। আচ্ছা সুমনদা জিজ্ঞেস করছেন কারা টাকা খেয়েছেন, একবার সুদীপ্ত বাবু এক সেকেন্ড আসবো, দুজনের কাছেই আসবো। মানে একটা স্বভাব হয়ে গেছে যে মিথ্যে কথা বলে। উনি প্রথমে একটা পয়েন্ট বললেন ন্যাচারাল জাস্টিস। আমি আপনাকে বলে দিই, টোটাল এই 25,000কেই কোর্ট থেকে নোটিশ দেওয়া হয়েছে যে এই মামলা হচ্ছে, এই মামলায় আপনারা এসে যুক্ত হন। তার মধ্যে কেউ যুক্ত হয়েছে কি যে মনে হয়েছে যুক্ত হয়নি। কেউ যদি চায় আমি যুক্ত হব না, কোর্টের দায়িত্ব না। কোর্টের দায়িত্ব হলো সবাইকে জানানো যে মামলা হচ্ছে, আপনার চাকরি বাতিল হতে পারে, আপনি এসে যুক্ত হন। সুমন বাবু জিজ্ঞেস করছেন এই মামলায় কে টাকা খেয়েছে, এটা দ্বিতীয় প্রশ্ন। আমি জানি না উনি পুরো জাজমেন্টটা পড়েছেন কিনা। আর বাক কমিটির রিপোর্টে এখানে লেখা আছে যে কিভাবে কনসিডারেশন আউটসাইড মেরিট, কিভাবে টাকা দিয়ে মেরিট পজিশন চেঞ্জ হয়েছে, কিভাবে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির থেকে টাকা পাওয়া গেছে, কিভাবে যে পরীক্ষায় দেয়নি মন্ত্রীর মেয়ে তার নামে প্যানেলে এসে সে চাকরি পেয়েছে, এইগুলো অর্ডারে লেখা আছে। এরপর 17 দফায় কালকে বিস্তারিত অ্যানিমেশন দেখিয়েছি কিভাবে চুরি এবং দুর্নীতি হয়েছে। আমি এবার আক্রান্ত একটা হচ্ছে মানে আপনারা কিন্তু আমি জানি না আপত্তি করবেন কিনা আমাদের অধ্যাপক মশাই, কিন্তু আমরা আক্রান্ত ব্যানার নিয়েও এটা বলতে পারছি। একদম মানে প্রথম কথা হচ্ছে যেটা খুব পরিষ্কার বুঝতে হবে যে যখন লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা হবে তখন কেউ বলতে পারে তৃণমূল, আমি হয়ে গেলাম তৃণমূল। যখন অভিজিৎ বাবু একেবারে সঠিক রায় দিয়েছেন বলবো, তখন যদি তৃণমূল বলে আমি বিজেপি। আজকে যখন প্রশ্ন হবে যে এতদিন ধরে কেন্দ্রীয় সংস্থাগুলো কি করছে, বিজেপি চটে গিয়ে বললো এই বেটা তুমি সিপিএম, আমি সিপিএম। ফলে রাজনৈতিক দলের নেতারা তৃণমূল কোনো দুর্নীতি করেনি বলে যদি আমাদেরকে তৃণমূল বিরোধী দাগিয়ে দেয়, তাহলে সারা পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করবেন, আরে দাদা আপনারা এতদিন কি করছিলেন, এখানে কোনো চুরি হয়নি, তার মানে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে কোনো চুরি হয়নি। তৃণমূলের সমর্থকরা বলছেন পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ, প্রতিটি তৃণমূল সমর্থক যাদের বুদ্ধি আছে তারা একবার নিজের কাছে নিজে প্রশ্ন করুন যে তৃণমূল কংগ্রেসের রাজত্বে চাকরি নিয়ে কোনো চুরি হয়েছে কি হয়নি। আপনারা নিজের দলের কাছে নিজেকে প্রশ্ন করুন। তৃণমূল কংগ্রেসের নেতারা যেটা বলছে সেটা ঠিক কথা নয় বলে আমি মনে করি। এর জন্য যদি আমি বিজেপি বা সিপিএম হই, আমি বিজেপি বা সিপিএম। আপনি ওদের আক্রান্ত বলছেন, আমি তো ব্যক্তিগতভাবে আক্রান্ত মনে হচ্ছে। মানে না কেন আপনি একে আক্রমণ করেছে? আমি বলছি অধ্যাপক মশাই আপনি রসিকতাটা মিস করে গেছেন। আমি বলছি অম্বিকেশ বাবু আশা করি রাগ করবেন না যদি ওদের আক্রান্ত বলি। আমি বলছি এই যে পারসেপশনটা তৈরি করা হচ্ছে তৃণমূলকে নিয়ে, আপনি যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা মানে এক সেকেন্ড যারা চুরি করেছেন তাদের মধ্যে কেউ তৃণমূল নেই, যারা জেল খাটছেন। আপনি পার্থ চট্টোপাধ্যায় নাম শুনেছেন? আচ্ছা সুমন বাবু বলতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়, এক সেকেন্ড সুমন বাবু বলতে চাইছেন এক সেকেন্ড পার্থ চট্টোপাধ্যায় সিপিএম এর নেতা ছিলেন, মানিক ভট্টাচার্য বিজেপির নেতা ছিলেন, এই বলতে চাইছেন তো? কিন্তু আপনি যারা জেল খাটছেন তারা কেউ তৃণমূল নয়। কিন্তু এসএসসি এবং সরকার এক না। আমি বিশ্লেষণ করতে এসেছি, আমি বিশ্লেষণ করব কেন সুমন বন্দ্যোপাধ্যায় কেন এরকম অবস্থান নিচ্ছেন। এটা তো সুমন বন্দ্যোপাধ্যায় শুধু নিচ্ছেন না, আমার অবস্থান নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। আপনি বিজেপির পক্ষে অবস্থান নিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত থ্রু আউট যখন ইনকোয়ারি হচ্ছিল তখন সরাসরি মানে যারা চুরি করেছে তাদের পক্ষ নিয়েছিলেন।
আজকে আপনি যদি মঞ্চে দাঁড়ান তাহলে দেখবেন সরাসরি আদালতের বিরুদ্ধে বিষাদগার করছেন, তিনি প্রশ্ন তুলছেন যে টাকা পয়সা মানে বিচারকরা মানে নিচ্ছে, টাকা পয়সার মানে সরকারি টাকা দিয়ে নাকি গাড়িতে চড়ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো ট্যাক্সের টাকা দিয়ে চড়ছে। ট্যাক্সের টাকা দিয়ে কি দুর্নীতি করতে আমরা পাঠিয়েছি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে? দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য কি পাঠিয়েছি? দুর্নীতি করেছেন এটা কোথায় প্রমাণিত? দুর্নীতি করতে পারে সুমনদার, এটা শুধু সুমনদার যুক্তি নয়। এক সেকেন্ড, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই কথা বলেছেন, আমি সেই বক্তব্য যে এসএসসি আলাদা, শিক্ষা দফতর আলাদা, সবটা আমি করি না, স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চের ওপর থেকে বলেছেন। এর ব্যাখ্যা এবং বিশ্লেষণে আসবো, কিন্তু আগে কি বলেছেন সেটাও দেখাবো। হুবহু সুমনদা যে কথাটা বলছেন দেখুন। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি না। इसके लिए पूरा जिम्मेदारी ममता बनर्जी है। हम लोग का यही सीधा डिमांड है, प्लीज अरेस्ट ममता बनर्जी and her all associate, those who were present on 5th May 2022 cabinet meeting. অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় ইতিমধ্যেই নজরে চলে এসেছে রাজ্য মন্ত্রিসভা। আর রায়ের পরের দিনই কি এই ইস্যুতে নিজের ভূমিকা নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তত বেশি করে তাকেই চেপে ধরার চেষ্টা শুরু করলো বিজেপি। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের রায় 269 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে, অতিরিক্ত শূন্য পদে নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের উদ্দেশ্য এটা সামনে আনা যে এক্ষেত্রে কি ধরনের দুর্নীতি হয়েছে, কত বড় দুর্নীতি হয়েছে এবং কারা কারা জড়িত। এটা চমকে দেওয়ার মতো যে জালিয়াতি করে পাওয়া চাকরি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার মতো জায়গায়। এটা জেনেও যে এইসব চাকরি হচ্ছে প্যানেলের বাইরে এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া প্যানেল থেকে। রায়ের কপি 273 এবং 274 নম্বর পৃষ্ঠায় নির্দেশের অংশে বিচারপতিরা বলেছেন, বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালাবে। প্রয়োজন পড়লে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে, এগুলো তারা দেখেন। এই প্রসঙ্গে নিয়োগ দুর্নীতি নিয়েই মন্ত্রী ফিরহাদ হাকিমের একটি পুরনো মন্তব্য মনে করিয়ে দিচ্ছেন অনেকে। পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী, যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদা, ততটা দায়িত্ব আমারও। এটা একটা কালেকটিভ পরিবার আমাদের, এটা আমরা কারোর কাছে কারোর দায় ঠেলতে পারি না। বিরোধীদের প্রশ্ন, তখন মন্ত্রিসভার সদস্য হিসেবে সকলের দায় থাকলে এখন অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে কেউ সেই দায় এড়াবে কি করে? हाईकोर्ट का डिवीजन बेंच का जजमेंट में बहुत क्लियर है, एडिशनल पोस्ट क्रिएशन करने के लिए जो जिम्मेदारी है उसके खिलाफ सीबीआई का एक्शन होना चाहिए। 5 मई 2022 ममता बनर्जी का चेयर में कैबिनेट का रेजोल्यूशन हुआ सुपर न्यूमेरिक पोस्ट का क्रिएशन करने के लिए। इसलिए हम लोग का यही सीधा डिमांड है, प्लीज अरेस्ट ममता बनर्जी। এর আগে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে মন্ত্রিসভার কথা উঠে এসেছিল। 2022 সালের 25শে নভেম্বর আদালতে উপস্থিত শিক্ষা সচিব মনীষ জৈনের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হলো। উত্তরে শিক্ষা সচিব বলেন, উপযুক্ত স্তর থেকেই নির্দেশ দেওয়া হয়। ব্রাত্য বসু নির্দেশ দিয়েছিলেন, আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছিলেন, আইনজীবী ও অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা হয়েছিল, আইন দফতরের সঙ্গেও কথা বলি, কথা হয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে, মুখ্য সচিবকে বিষয়টি জানানো হয়, নোট পাঠানো হয় ক্যাবিনেটে। কলকাতা হাইকোর্টের সোমবারের রায়েও সেই প্রসঙ্গ উঠে এসেছে। রায়ের কপি 215 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, বেআইনি নিয়োগের জন্য এসএসসি অতিরিক্ত শূন্যপদ তৈরির আবেদন জানিয়েছিল, রাজ্য সরকারও তার বিরোধিতা করেনি। এমনকি আদালতে পেশ করা নথিতে দেখা গেছে বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের জায়গা করে দিতে রাজ্যের মন্ত্রিসভা অবধি অতিরিক্ত শূন্যপদ তৈরিতে ছাড়পত্র দিয়েছিল। প্রধান সচিব সিঙ্গেল বেঞ্চে হাজির হয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি সংক্রান্ত ক্যাবিনেট নোট এবং ক্যাবিনেট মেমো পেশ করেছিলেন। আপনার নির্দেশে এই চুরি হয়েছে এবং আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব এবং দৃষ্টি আকর্ষণ করব যে মমতা ব্যানার্জিকে সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক, কারণ এই রাজ্যে ওনার নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না।
দরকার হলে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে ওনার জিজ্ঞাসাবাদ হোক। এবার কি হবে সেদিকেই সবার নজর। সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। দেবজিৎ সরকারের কাছে আসবো। দেবজিৎ, একদিকে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর রাজ্যের গুরুত্বপূর্ণ এক মন্ত্রী বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা, কালেকটিভ রেসপন্সিবিলিটি। পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি আলাদা, শিক্ষা দপ্তর আলাদা, আমি তো সবটা করি না। সুমনদা, একটু ক্রোনোলজিতে আসতে হবে। পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হলেন 22শে জুলাই 2022, তারপরের দিন অর্পিতা এবং তারপরের দিন সোওয়ান। এরম করতে করতে গত 19শে ফেব্রুয়ারি 2023-এ দুজন হলেন, নীলাদ্রি ঘোষ আর তাপস মণ্ডল। এই তাপস মণ্ডল কে ছিলেন? অল বেঙ্গল টিচার্স অ্যাচিভার্সের সভাপতি, একটা সংস্থা যারা এই সৎ অসতের মাঝখানে চাকরি বিলিয়ে বেড়াতো পয়সা নিয়ে। আর নীলাদ্রি ঘোষ তিনি তৃণমূলের খুব বড় সমর্থক শুধু নন, তিনি নাইসার আবার ভাইস প্রেসিডেন্ট, মানে ভাইস চেয়ারম্যান। তিনি হাতে করে ওয়ার্ক অর্ডার নিয়ে আসতেন এসএসসির বাড়ি থেকে, এবং তিনি 19শে ফেব্রুয়ারি গ্রেপ্তারে পুরো বৃত্তটা মোটামুটি। এবং সেই নাইসা এই 300 পাতার রায় বলা হচ্ছে তারা সাবলিস করেছে আরেকটা এজেন্সিকে যাদের সম্পর্কে এসএসসি জানে না, যার নাম ডেটা স্ক্যান্টিক, যাদের নাম ডেটা স্ক্যান্টিক। এবারে এইসব হওয়ার পরে এসব তো হচ্ছিল, রোজ আমরা বসছিলাম, চিৎকার চেঁচামেচি চলছিল, সুমন দ্বারা গলা চিৎকার করে আগে প্রমাণ হোক করে চিৎকার করছিলেন। তো এসব চলাকালীন এবারে এই যে 282 পাতা, প্রায় 300 পাতার জাজমেন্ট, তার 215 নম্বর পাতায় রোল অফ স্টেট গভর্নমেন্ট কোর্ট বললেন, তাতে 257 নম্বর পয়েন্ট, তাতে বলছেন সেখানে পরিষ্কার, একটুকে বলছিলেন না কোথায় সরকার আর এসএসসি আলাদা, এসএসসি এফিডেভিট দিয়েছে, সেই এফিডেভিটে বলেছেন এটা হচ্ছে ক্যান 6/22, যেটা রিট পিটিশন 5406/22-এর, আর একটা ক্যান 2/22 সেটা একটা রিট পিটিশন 5538-এর। তার এগেনস্টে এরা এসএসসি এফিডেভিট দিয়ে বলল, আরে আমরা তো ক্যাবিনেট নোট আর ক্যাবিনেট মেমো দিচ্ছি, এই দেখুন ক্যাবিনেট নোট মমতা বন্দ্যোপাধ্যায় ফুল ক্যাবিনেট, এবং ক্যাবিনেট মেমো এই দেখুন এত তারিখে হয়েছে। সবাই মিলে ডিসিশন নিয়েছে যে ব্যতিক্রমী, মনে আছে পার্থবাবু চলে গেলেন, আরেকজন এসে হাজির হলেন, ওই বিশিষ্ট মন্ত্রী, তিনি আবার বাংলায় খুব দরো, বলেন এগুলো সব বেআইনি টেআইনি বলা যাবে না, এটা নতুন ব্যতিক্রমী, মানে চুরি বলা যাবে না, অনিত ভাষণ, ব্যতিক্রমী হবে। তো ব্যতিক্রমীদের এই সুপার নিউমেরি যে ঝামেলা, তো সেটা হচ্ছে যে ব্যতিক্রমী চাকরি, এই 5000-এর পর থেকে ব্যতিক্রমী শুরু করে, কেন বলেননি? হ্যাঁ, কিন্তু তার জন্য এই রায়ে সরাসরি সিবিআইকে এই বিষয়ে শুধুমাত্র তদন্ত করার নির্দেশ শুধু নন, বলছেন যে একেবারে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে, যেটা সরকারি স্তরে। একদম। আরেকটা এবারে হচ্ছে যে আসা যাক রায়টার 260 নম্বর পাতায়, এখানে একটা অসাধারণ ব্যাপার আছে, এটা দেখা উচিত। কি কি কারণে প্রথমেই বলতে রইলেন যে কেন এই ব্যাপারটাকে আমরা এত একটা ড্রাস্টিক রায় দিচ্ছি, পুরো পয়েন্ট করে করে করে। সেখানে বলছেন যে অ্যাপয়েন্টমেন্টস, মানে অনেক বলেছেন, 8 নম্বরে বলছেন অ্যাপয়েন্টমেন্ট হ্যাড দ্যান দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিজ হ্যাড বিন গিভেন ইন রেসপেক্ট অফ অল 4 ক্যাটাগরিজ, মানে 100টা করে যদি পদ থাকে 250 দিয়ে দাও, মানে গোবিন্দভোগ খাবলা মাল নিয়েছে। তো মানে বলতে বাধ্য হচ্ছে, এই ভাষাটা মানে আমি ক্ষমা চাইছি দর্শকদের কাছে, উত্তেজনায় রাখা যাচ্ছে না। পাড়ার দোকানে বসে, চপের দোকান, চায়ের দোকান, সব জায়গায় বসে, এই তুই তোর চাকরি লাগবে, টাকা নিয়ে করে দেবো, অমুক দাদা তমুক দাদা, সব গিয়ে কালীঘাটের পণ্য কুটিরে গিয়ে জমা হচ্ছে, 25% রেখে বাকি 75% জমা দিয়ে দিন, এই তো হয়েছে। তারপরে এসে আপনারা বলবেন যে চুরি হয়নি, মাথাটা বুঝে চোর মমতা বন্দ্যোপাধ্যায় চোর। যদি কিউমুলেটিভ ক্যাবিনেট হয়ে থাকে, ক্যাবিনেট মেমো যদি গিয়ে থাকে, তাহলে ক্যাবিনেটের দায়িত্ব কার? আমরা আলাদা। আমি যেটা বলবো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তারা চাকরিটা হোক তারা চেয়েছিলেন, যারা ধরুন এই মুহূর্তে চোরেদের চাকরি চেয়েছিলেন, চোরেদের চাকরি চেয়েছিলেন, বলতে দিন মানে কি বলবেন? চুপ করে যাচ্ছি, বলো তুমি বলো। না চোরেদের চাকরি না আমি বলছি, বলো না তুমি বলো। না বলুন, চোরেদের চাকরি চেয়েছেন, অদ্ভুত কথা। মমতা বন্দ্যোপাধ্যায়, আমার কথা হচ্ছে যে যারা এই মুহূর্তে ধর্মতলায় বসে রয়েছেন, বিভিন্ন ধর্নায় দীর্ঘদিন ধরে বসে রয়েছেন, যোগ্য যারা, আমাদের কথা হচ্ছে যে যোগ্য প্রার্থীরা যাতে, ডেফিনেটলি আমি বলছি, এই যে আজকে ধরুন এই যে রায়টা হলো, এই রায়ের ফলে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা আরো দূরে সরে গেল। ঠিক, আমি একমত, কিন্তু আপনি পাশাপাশি এই প্রশ্নটা তুলুন যে এসএসসি তালিকাটা কোর্টে কেন দিল না? কিচ্ছু করতে হতো না, কলকাতা হাইকোর্টের এই রায়টাই আসতো যে এরা বাদ, এরা নিযুক্ত, যথাযথ সসম্মানে কাজ করুন, তাদের চাকরিটা হোক, আপাতত কেস তো চলবে, যারা অন্যায় করেছে তাদের কোথা থেকে? এই দেখুন প্রশ্নটা এই জায়গায়, ওই তালিকা আলাদা করলে তো হতো না। আমি পাত্রের কাছে যাবো, সুদীপ্ত দা, এক সেকেন্ড,
আমি সুমন বাবুর সঙ্গে অ্যাবসলিউটলি একমত যে চাকরি দেওয়া উচিত, কিন্তু ওনারা কাদের চাকরি দেওয়ার কথা বলেছেন? ওনারা বলতেন যে ঠিক আছে আমাদের ভুল হয়েছে, আমরা 5,500 চাকরি বাতিল করে দিচ্ছি, আমরা যারা যোগ্য তাদের জন্য অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করে এদের চাকরি দেব। জাস্টিস গাঙ্গুলি তার এজলাসে বারবার বলেছিল আপনারা কি ভাবছেন এই চাকরি বাতিল করে যোগ্যদের চাকরি দিন, তার বদলে কি আসলো না 5,500 অযোগ্য তাদেরকে আমরা রেখে দেবো সুপার নিউমারিক দাঁড়ান সুপার নিউমারিক ক্রিয়েট করব। কি বলছেন কি বলছেন? অর্ডারটা পড়ুন, অর্ডারটা পড়ুন। যারা এই মুহূর্তে যোগ্য না 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 আমি আসবো পার্থদার কাছে যেতেই হবে। পার্থ এক সেকেন্ড, আমি সবার কাছে আসবো। পার্থদা আমার এই পুরো প্লিজ আপনাদের সবাইকে থামালাম একবার। পার্থ প্রতি বিশ্বাস, পার্থদা এই পুরো আলোচনা এই বিতর্ক এই চেঁচামেচির মধ্যে একটা অত্যন্ত অস্বস্তির জায়গা আছে, সেটা হচ্ছে আলটিমেটলি কিছু যোগ্য মানুষ, কিছু খেটে পড়াশুনো করা মেধাবী ছাত্রছাত্রীর জায়গা, তাদের হয় আবার যে সম্ভাবনাটা এখনো পর্যন্ত কিন্তু সব থেকে বেশি, মেক নো মিস্টেক, যে আবার নতুন ফ্রেশ পরীক্ষা হবে। সুতরাং তারাই পরীক্ষায় বসতে হবে এবং তাদের মধ্যে একটা অংশ এখনও পর্যন্ত এই রায়ে কোনো তাদের জন্য রিলিফ নেই যাদের বয়স অতিক্রম হয়ে গেছে। সেই অস্বস্তির জায়গা থেকে কিভাবে এড়ানো যেত অথবা এখনও কিভাবে এড়ানো যায়? প্রথমত তো বেশ কয়েকটা ব্যাখ্যা ইন্টারপ্রিটেশনসগুলো এসছে, সেই ব্যাখ্যা নিয়ে আপনি আলোচনা শুরু করেছেন। তার মধ্যে আমি বলছি সব থেকে বেশি সম্ভাবনা হচ্ছে আবার ফ্রেশ এসএসসি নতুনভাবে পরীক্ষা নেয়। হ্যাঁ, সেটা হলে আমি বলবো যে বিড়ম্বনার মধ্যে আমি বলবো যারা যোগ্য প্রার্থী ছিলেন এবং যাদের যোগ্যতা হারিয়ে যাবে এই 8 বছরে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যারা লুজ করবেন তারা হচ্ছে যে সবচেয়ে বেশি লুজ। তাদের অনেকে আবার যোগ্যতার সঙ্গে স্কুলে পড়াচ্ছিলেন। হ্যাঁ, পড়াচ্ছেন, ফলে সেই স্কুলগুলো পড়বার একটা সংকটে, পড়ুয়ারা পড়বার একটা সংকটে। ফলে আমার নিজের বারবার মনে হচ্ছে যে কোনো অপরাধ যদি হয় তাহলে সেই অপরাধের ক্ষেত্রে যারা যোগ্য এবং অযোগ্য এদেরকে আলাদা করে চিহ্নিত করার একটা উপায় বের করা উচিত ছিল। প্রথম উচিত ছিল এসএসসি। এই যে আপনি যে 19,000 আর 5,000 এর গল্প যেটা শুনছি, বলছেন আপনি লিস্টে ফেলে দিলেন না কেন? বলছি যে এই 19,000 এবং 5,000 এটা এই সংখ্যাটাও ঠিক কিনা এটা নিয়েও আমার একটা সন্দেহ আছে, কারণ দুধ এবং জলের গল্প হচ্ছে অনেক দিন ধরে চলছে। ফেললেই সেটা মাননীয় বিচারপতিরা বিচার করে দেখতেন পরিষ্কার। ফলে আমি বলছি যে দেখুন যে ওই যে এসএসসি করেছে বলে সরকার যে দায়টা এড়াচ্ছে না, আমি বললাম যে এটা আমাদের পুরনো মডেল। এটা দেখবেন আমাদের রাজ্যে স্টেট ইলেকশন কমিশন, তারা তো একটা অটোনোমাস বডি, ফলে তারা যেরকম গোটা পঞ্চায়েত ভোটে দুধ এবং জলের অঙ্ক সময় একদম মিলিয়ে দেন, ফলে এখানেও এসএসসি সেটাও হচ্ছে যে গভর্নমেন্ট ডমিনেটেড একটা বডি, স্বায়ত্তশাসিত সংস্থা, কিন্তু তারা দুধ এবং জলের অঙ্ক পাক্কা গুলিয়ে দিয়েছেন। অর্থাৎ ভুসি কি আটা কি কেউ কিচ্ছু বুঝতে পারছে না। এবং এই যে ঘাটার প্ল্যানটা এটা হচ্ছে এখন আর নতুন করে তৈরি হচ্ছে। আমি এই জায়গায় বলছি যে সত্যি যোগ্য প্রার্থী যারা ছিলেন তাদের বের করতে হবে, কারণ এটা এই রায়ে প্রমাণিত হয়েছে সুমন, এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক অপরাধ। একটু আগে আপনি আলোচনা করছিলেন, এই কারণের জন্য একটা গোটা সরকারের ক্যাবিনেট তারা এই দায় এড়াতে পারে না, কারণ তারা হচ্ছে এই অযোগ্যদের সিস্টেমে রেখে দেওয়ার জন্য বাড়তি পদ সৃষ্টির কথা বলেছিলেন। ফলে গোটা ক্যাবিনেট হচ্ছে এর জন্য অ্যাকিউজড। যদি এই যে তর্কের খাতিরে আজকে ধরেন যে সুমোটো ইডি তদন্তকারী সংস্থা অরবিন্দ কেজরিওয়ালকে ধরেছে যে সেখানে হচ্ছে যে আবগারি নীতিকে নিয়েছিল, ফলে যদি সেটা ক্যাবিনেট ডিসিশন হয় তার জন্য গোটা কেজরিওয়ালের মন্ত্রিসভাকে রোজ ডাকছে হয়, তাহলে এইটা কেন আমাদের রাজ্যে যেটা আদালতের রায় প্রমাণিত? দাদা আইনত কিন্তু হেড অফ ক্যাবিনেট, চিফ মিনিস্টার, কারোর কোনো কিছু বলার নেই। ফলে এখানে সুমন আমি আপনাকে যে জিনিসটা বলবো, আরো যে সিদ্ধান্তই ক্যাবিনেট নিয়ে থাকুক তাকে মুখ্যমন্ত্রী তার দায়, কিন্তু সেটা তো বটেই। ফলে সেই দায়ের জায়গা থেকে এখন নাম্বার 1 অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। ইয়েস, আই ডু। এবং ববি হাকিমরা তো প্রথমেই বলেছিলেন আপনি আমাদের কালেক্টিভ রেসপন্সিবিলিটি, এটা কেবল পার্থবাবুর রেসপন্সিবিলিটি নয়। ফলে নাও দ্য টাইম হ্যাজ কাম টু প্রুভ যে তোমার রেসপন্সিবিলিটি, কালেক্টিভ রেসপন্সিবিলিটির জায়গা কি। এবং যেটা আমি যেটা বলে শেষ করব সুমন, যে এখনো না সেই আমি দেখছি পার্ক স্ট্রিটের ছোট ঘটনার তত্ত্বটা আবার আসছে, যে এই কারণের জন্য যে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর দায়সারার রাজনীতি যেটা হচ্ছে, ঠিক মনে হচ্ছিল যে ভূপতিনগরে চকলেট বোম ফাটার যে তত্ত্বটা দিয়েছিলেন, আমি বলছি যে আবারও যে এমন কিছু
বলি আমি সেটা হচ্ছে যে পার্থদা দুটো ভুল করে ফেললেন, দুটো ফাউল করে ফেললেন। আমি বলছি আমি সেটাই বলছি যে কেরালার যিনি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে, তার বিরুদ্ধে সোনার এ নিয়ে ইডি অলরেডি তদন্ত করছে। আমরা কিন্তু এই দাবিটা কোথাও করিনি, আমরা কিন্তু কোনো সময় এই দাবি করিনি, সিপিএম আমাদের চরম শত্রু হলো এই দাবি করিনি যে পিনারাই বিজয়নকে গ্রেফতার করা হবে। আমি রাজ্য নির্বাচন ওনাদের আমলে করে যাওয়া, সুতরাং ওখানে ভুসি আটা ভুসি টুসির গল্প সবথেকে বেশি কষ্ট ওনাদেরই দিতে হয়েছে। অবসরপ্রাপ্তদের নিয়োগের যে বদলটা এনেছিল তার জন্য আজও রাজ্য নির্বাচন কমিশনকে সাফার করতে হয়, তাদের তো হয় না, হয় সাধারণ মানুষকে, আমার আপনার মতো সাধারণ মানুষকে। দুটো পয়েন্ট বললেন তো, রায়টা হলো রায়টা 1 লক্ষ মানুষকে, আপনি 20,000 মানুষ অন্তত 5 জন এখানে বলতে হবে দুর্নীতিতে ওই যে 23 লক্ষ ছেলে মেয়েকে বঞ্চিত করা হলো, শূন্য যাদের ঠকিয়ে 0 থেকে 53 হলো, তাদের জন্য চোখের জল ফেলছেন না। বাবা বাবা বাবা, না না না, কারোর কাছে যাবো না, কারণ আপনাদের কাছে যাবো। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সুমন @am সুমন দে, প্রচুর মন্তব্য। আমি দ্রুত জনমতের একটা আভাস পেতে কয়েকটা মন্তব্য নেব। শিবপ্রসাদ মাইতি তিনি লিখছেন, পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে যোগ্য অযোগ্য আলাদা করা না যায়। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, যাদের চাকরি চুরি হলো তাদের চোখের জলের কোনো দাম নেই। শেখ শামীম লিখছেন, যতদিন যাবে ততই দুর্নীতির সঙ্গে যুক্ত প্রভাবশালীদের নাম উঠে আসার সম্ভাবনা প্রবল। আভাস দাশগুপ্ত লিখছেন, নিয়োগ দুর্নীতিতে এই সরকার ও উচ্চ নেতৃত্বের মুখোশ আগেই খুলেছে, কোর্টের রায়টুকুই বাকি ছিল। মিহির কানুনগো লিখছেন, হাইকোর্টের রায়ের পর কেউ ভুল স্বীকার করলে সততা নিয়ে প্রশ্ন উঠবে। আমি ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আবার এই আলোচনা এবং একের পর এক এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সামনে হাজির করব, সঙ্গে থাকবেন।